শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, এবং আপনি তো আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। জি, ধন্যবাদ রাসেল ভাইকে, আর যারা কষ্ট করে শুনছেন এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ এবং সালাম। আর আমি হচ্ছি সোহাগ, এসছি সাভার থেকে। আর আমি শুরুতেই যে ঘটনাটি শেয়ার করবো আপনাদের সঙ্গে সেটি হচ্ছে আমার সঙ্গে ঘটেনি, ডেফিনেটলি এটা আমি শুনেছি আমার এক খুবই কাছের একজন বন্ধুর কাছ থেকে। আমি বেসিক্যালি মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম, এখন একটা মাদ্রাসায় পড়াই। তো যখন আমি পড়াশোনার ছিলাম, তো তখন আমি ঢাকার একটা বিখ্যাত মাদ্রাসায় পড়ার জন্য আসি, আমি নামটা বলতে চাচ্ছি না। তো সেইখানে আমি যখন আসি, তো ওখানে থাকা অবস্থাতেও আমি ভূত এফএম তো অবশ্যই শুনতাম, এবং এটা ছাড়া আসলে থাকা যায় না, খুব ফেভারিট একটা শো আমার। তো সেটা নিয়ে আমরা যখন রাতে শুনতাম, রাতে তো আর সেভাবে ডিসকাস করতে পারতাম না, কিন্তু যখন সকাল হতো তা আমরা ক্লাসরুমে বসে এগুলো নিয়ে আলোচনা করতাম। তো মানে প্রথম কয়েকটা ঘন্টা আমাদের এগুলো নিয়ে আলোচনা করতে করতে চলে যেত। তা আমাদের সঙ্গে একজন ফ্রেন্ড সেও ছিল, যার ঘটনাটাই আমি আজকে আপনাদেরকে শোনাবো। সে হচ্ছে আব্দুর রহমান। সে এগুলো শুনতো, আমরা যে এগুলো ডিসকাস করি এগুলো সে শুনতো। তো শুনে সে চুপচাপই থাকতো। অ্যাকচুয়ালি ও মোটামুটি মফস্বল থেকে উঠে আসা একটা ছেলে, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু রংপুর থেকে এসেছিল সে। কিন্তু সে আমাদেরকে বলল যে তোমরা তো কোথায় কি ঘটনা শোনো, আমার কাছে আমার নিজের ঘটে যাওয়া ঘটনা আছে, সেটা তোমরা শুনতে পারো। তা আমি খুব হ্যাপি হয়েছিলাম ওই সময়টাতে, যে আমি বাজারে বাজারে বলা যেতে পারে ভূতের ঘটনা কালেক্ট করে বেড়াতাম, মুরব্বীদের কাছে শুনতে চাইতাম, তারা অনেক সময় অনেক মন্তব্য করতো, কিন্তু এ তো দেখি আমাকে সেদে সেদে দিতে যাচ্ছে। তো আমি ভাবতে পারিনি ওর ঘটনাগুলো এতটা সুপার ন্যাচারাল তো বটেই, এটা তো আরো থেকে আরো বেশি। তো সেই ঘটনাগুলো ফেস করার পরে সে কিভাবে সার্ভাইভ করছে আসলে এই জীবনে, তো সে আমাকে একটা ঘটনা শোনায়। তাকে আমি রিকোয়েস্ট করি যখন, সে আমাকে একটা ঘটনা শোনালো। তো ঘটনাটা হচ্ছে যে 2011 বা 2012 এই সময়টার মধ্যে ও বগুড়ার একটি মাদ্রাসায় পড়াশোনা করার জন্য এসেছিল রংপুর থেকে। তো আমি সে মাদ্রাসার নাম বলবো না, খুব বিখ্যাত একটা মাদ্রাসা। তো ও মাদ্রাসায় বিশেষ কিছু কারণে থাকতে পারেনি, অনেক গ্যাদারিং হয় সেখানে, অনেকের সাথে একসঙ্গে থাকতে হয়। তো ফলে ও কিছু ফ্রেন্ডস জুটিয়ে ফেলে, যাদের নিয়ে ও একটা মেস ভাড়া করে থাকতে পারবে এরকম একটা। তো মেস নেয়, কয়েকটা মাস বেশ ভালো যাচ্ছিল ওদের, পড়াশোনাও বেশ ভালো চলছিল। তো বলল যে আমি হঠাৎ একটা জিনিস নোটিস করি, সেটা হচ্ছে যে আমরা যখন স্পেসিফিক একটা ক্লাস করতাম, ওই ক্লাসের যিনি লেকচারার ছিলেন, খুবই বুজুর্গ ব্যক্তি, আমরা যেটাকে বলি আধ্যাত্মিক ব্যক্তি। তো সে আমাদেরকে পড়াতো, হাদিস পড়াতো। তো পড়ানোর সময় আমরা যারা সামনে বসতাম ওই শিক্ষকের, তো আমাদেরকে উনি হাদিস পড়াতে পড়াতে অনেক সময় জিজ্ঞেস করে না শিক্ষকরা যে তোমরা কি হাদিসটা বুঝতে পেরেছো কিনা, বা পড়াটা বুঝতে পারলে কিনা। তো তখন আমরা যখন বলতাম যে জি ওস্তাদ জি, আমরা পড়াটা বুঝতে পেরেছি, তো তখন তিনি একটা অদ্ভুত একটা মানে অ্যাক্ট করতেন তিনি, যে তিনি পেছন দিকে আবার তাকাতেন। আসসালামু আলাইকুম রিসেলার, আশা করি সকলে তোমরা খুবই ভালো আছো। তো তোমাদের জন্য আরো একটি ইমেল এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। এই ইমেল এপিসোডটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা একটা লাশ কাটা ডুমের এপিসোড, তাই আমি আশা করবো তোমরা এই গল্পটা পুরো শুনলে তোমাদের কাছেও ভালো লাগবে। আমি প্রতিনিয়ত ভূত এফএমের ইমেল এপিসোড থেকে অনেকগুলোর ভিতর থেকে বাছাই করে সেরা কিছু স্টোরি তোমাদের মাঝে তুলে ধরবো। এই চ্যানেলে প্রতিনিয়ত রাত 9টার দিকে তোমরা নিয়মিত ভিডিও পাবে, তাই যারা এখনো এই ভিডিওতে লাইক দাওনি, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পুরো গল্পটি মনোযোগ দিয়ে শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আর বেশি কথা বলবো না, মূল গল্পে চলে যাই। পিছন দিকে তাকিয়ে তিনি ওই ভেরি সিমিলারলি তিনি জিজ্ঞেস করতেন, কি তোমরা কি পড়াটা বুঝেছো? অনেক সময় বাবারাও বলতেন, অনেক সময় শুধু বলতেন যে তোমরা কি পড়াটা বুঝেছো কিনা। তো আমার সে বন্ধু আব্দুর রহমান ও বলে যে আমরা কয়েকজন এটা নিয়ে রীতিমতো মানে ক্লাসে কয়েকদিন খুবই হেসেছি, যে মানে পেছনে কিছুই দেখা যাচ্ছে না, তো তিনি কার দিকে তাকাচ্ছেন
কাকে হুম। জিজ্ঞেস করছেন তিনি অ্যাকচুয়ালি যে তোমরা পড়াটা বুঝেছো কিনা। এরকম কি হতে পারে যে দেয়ালের ওই পাশে অন্য কোনো স্টুডেন্টরা আছে তাদেরকে বলছে? সেটাও তো পসিবল না, কারণ দেয়াল ভেদ করে তার সেখানে তিনি জিজ্ঞেস করতে পারবেন না। রাইট। তো এখন আসলে ঘটনাটা কি এটা নিয়ে ওরা বেশ অতি আগ্রহী, যেটাকে বলে আর কি, যে জিনিসটা কখনোই ভালো না। তো আমার বন্ধু আব্দুর রহমান ও বলে যে এটা নিয়ে আমরা শুরুতে খুব একটা দৃষ্টিপাত ওরকম করিনি বা এটা নিয়ে খুব একটা ভাবতাম না, কিন্তু আস্তে আস্তে দেখতাম যে উস্তাদজি এরকম করতেই থাকে কন্টিনিউয়াসলি। আচ্ছা। তো এক সময় এটা এমন হয় যে আমরা পড়াশোনা ঠিক মতো করছি, কিন্তু এই জিনিসটাকে একটু সলভ না করলে পরে আমাদের হচ্ছিল না, কারণ এটা তো একটা মানে কমন ঘটনা না এটা। হুম। তো তিনি মানে আমার ওই ফ্রেন্ডটা তো বলে যে আমরা তখন এটা নিয়ে একটু গভীরে তলিয়ে দেখবার চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা কি হচ্ছে। তো আচ্ছা। মাদ্রাসার কিছু যারা পুরাতন স্টাফ ছিলেন, তো তাদেরকে জিজ্ঞেস করা হলো যে এই উস্তাদজি সম্পর্কে আপনারা কি জানেন, মানে উনি কি দীর্ঘদিন ধরে এই মাদ্রাসায় এই যে 20-30 বছর যাবত হাদিস পড়াচ্ছেন, হুম। তিনি বড় শাইখুল হাদিস, তো ইনি কি এরকম অ্যাক্ট কি সবসময় করেন? তো মাদ্রাসার যে দপ্তরি ছিল, দপ্তরে যিনি কাজ টাজ করেন আর কি, তো উনি বললেন যে এগুলো নিয়ে তোমাদের ভাবতে হবে না, তোমরা তোমাদের কাজে মন দাও, পড়াশোনা করো। আচ্ছা। তো আব্দুর রহমান বলে যে বেশ বেরসিক একজন মানুষ, তার ধমক খেয়ে আমরা আর সেদিকে আর ভাবলাম না, কিন্তু আমরা ভিতরে ভিতরে ভাবছিলাম, কিন্তু তার কাছে বা আর কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করবো সেই সাহসটা করে উঠতে পারছিলাম না। আবার আমাদের আবার মাদ্রাসা থেকে বের না করে দেয় আবার। তো তারপরে এক রাতের কথা, যে রাতটা ওর জীবনে আসলে শেষ রাত হতে পারতো, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানি যে সেটা হয়নি। আর ও আসলে ওই শুরু থেকেই একটু আন্দাজ করতে পারছিল, যে একটু প্রেডিক্ট করতে পারছিল যে কিছু একটা ঘটনা ঘটতে পারে, যেহেতু এই এরিয়াতে আমাদের উস্তাদ যে এরকম একটা অ্যাবনর্মাল না, ঠিক ওরকম ব্যক্তির সামনে আসলে অ্যাবনর্মাল শব্দটা যায় না, মানে একটু আনইউজুয়াল একটা ব্যাপার। এটা কেন, এটা নিয়ে ভাবতে ভাবতে এক সময় আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা আসলো। তো তখন আমাদের ও যেহেতু বগুড়ার লোকাল ছিল না, তো ওর সেই রংপুর চলে যাওয়া পসিবল ছিল না। আর স্থানীয় যারা ছিল লোকাল, ওরা হচ্ছে যেহেতু সামনে এক্সাম, তো সেই জন্য কিছু টাকারও প্রয়োজন হচ্ছিল, আর পরীক্ষার সময় যেহেতু একটা প্রিপারেশন থাকে তখন আর যাওয়া সম্ভব না, এই জন্য আগেই একটু সবাই একটু বাড়ির থেকে ঘুরে আসছিল। তো ওর সামনে যেহেতু সেই অপশনটা ছিল না, তো সে ওখানেই রয়ে গেল কয়েকটা দিন। তো কয়েকটা দিনের জন্য সে থাকতে থাকলো। হঠাৎ একদিন বৃহস্পতিবারের ঘটনা এটা, রীতিমতো সে একাই থাকছে গত কয়েকদিনের মতো আজও, কিন্তু তার কাছে ওই আমি যেটা বলছিলাম যে ও একটু ফরচুনেট, যে ও কিছুটা আন্দাজ করতে পারছিল যে এরকম ঘটনা ঘটতে পারে, যার কারণে ও কিছুটা সাহস আগেই সঞ্চয় করে রেখেছিল ওর মনে। তো ওই রাতের ঘটনা, ও ঘুমিয়ে গেছে। রাতটা খুব বেশি তখন হয়নি, কয়টা হবে, 11টা এরকম হবে, 11:30। কিন্তু ও মশারি খাটিয়ে যখন ঘুমিয়েছিল, ওর স্পষ্ট মনে আছে যে ও মশারিটা টাঙিয়েছিল, এরপরেও ঘুমিয়েছে। তো যেটা খেয়াল করে যে রাত তখন কটা হবে, ওই রকমই হয়তো বা কিছুক্ষণ ঘুমিয়েছে, 12টা বেজেছে বা তার থেকে একটু বেশি। তো ও দেখে যে ওর প্রচন্ড মশার কামড়ে ওর কাঁচা ঘুমটা ভেঙে গেল। ও বেশ বিরক্ত। তো ও যেটা দেখলো যে ও যে মশারি টাঙিয়ে ঘুমিয়েছিল, মশারিটা সেখানে নাই। মশারিটা নাই মানে মশারিটা যদি ওর পাশেও থাকতো তাহলেও ও এতটা ভয় পেত না, কিন্তু দেখে যে মশারিটা সুন্দর করে ভাঁজ করে ওর বালিশের নিচে কে যেন খুব যত্ন করে রেখে দিয়েছে। আচ্ছা, যেটা কখনোই পসিবল না। তো ও চিন্তা করে যে আসলে এটা কি। ও তখন 100% শিওর যে আমি আজ রাতে মশারি টানাইনি, এটা আমার মনের ভুল, সবসময় টানাই, আজকে টানাইনি। তো তখন ওর মনে তখনও এরকম কোনো ভয়ের উদ্রেক হয়নি যে এখানে সুপার ন্যাচারাল কিছু ঘটতে যাচ্ছে, এরকম ও ভাবতে পারেনি আসলে ওই সময়টা। আচ্ছা, তো তখন চিন্তা করলো যে লাইটটা একটু অন করা দরকার। তো সেই জন্য তো ডেফিনেটলি খাট থেকে নামতে হবে। রাইট। তো খাট থেকে নামতে গিয়ে যেটা ও দেখলো, যে আসলে একটা কথা কি, ওর তখন মনে মানে 100% শিওরও
যে আমি মশারি টানিয়েছিলাম, ও যে ভাবছে যে আমি মশারি টানাইনি, এটা হচ্ছে ও কিছুটা সাহস নেওয়ার জন্য। আচ্ছা, তো এখন সাহস আর কত নেবে, ওর সামনে আরো কিছু ভয়ঙ্কর ঘটনা তখনও অপেক্ষা করছিল। ও তখন দেখতে পেল যে খাট থেকে যখন নামবে, ও দেখতে পেল যে খাটটা ঠিক মাটি থেকে কম করে হলো 3 ফুট উপরে। আচ্ছা, এটাও দেখতে পেলো, অন্ধকারে দেখা সম্ভব না, ওর কাছে মোবাইল ছিল, মোবাইলের আলোতে দেখতে পেলো। মানে ও অন্ধকারে যখন মাটি হাতড়াচ্ছিল, মানে পাটা রাখতে চাচ্ছিল যে কোথায় আমার স্যান্ডেল আর কোথায় মেঝে কোথায়, ও পাচ্ছিল না। তো দেখছে আশ্চর্য, মানে আমি খাট থেকে পড়ে যাচ্ছি কিন্তু মেঝে খুঁজে পাচ্ছি না, এটা কি? তো তখন আমার ফ্রেন্ড বলে যে আমি তখন একটু ভয় তো অবশ্যই পেলাম, কারণ এটা তো হওয়ার কথা না। রাইট। তো ও তখন বললো যে আমি তখন মোবাইলের টর্চ লাইট দিয়ে আমি তখন মেঝেতে ধরলাম, দেখি যে আমার খাটটা রীতিমতো ভাসছে, মানে 2.5 থেকে 3 ফুট উপরে ওর খাটটা রয়েছে। তো এই ঘটনাটা যখন একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি দেখবে যে তার খাটটা হতে পারে মশারি টানিয়ে ঘুমিয়েছিল কিন্তু সেটা ভাঁজ করে রাখা, এটা না হয় মেনে নেওয়া যায়, কিন্তু ও আসলে যখন বলছিল রাসেল ভাই যে আমি দেখতে পাচ্ছিলাম যে ওর মানে ও ঘামছে, কারণ ঘটনা তো ওর সাথে ঘটেছে, জি, এবং সেটাই হবে। আমরা শুনে মজা পাচ্ছি, কিন্তু ও তো সেরকম না, ও যেহেতু ফেস করেছে ঘটনাটা। তো ও বললো যে আমি তখন যখনই দেখলাম যে আমার খাটটা মাটি থেকে 3 ফুট উপরে, তা আমি ভাবলাম সামথিং ইজ রং। এবং আমি তখন একটা বুদ্ধিমানের মতো কাজ করেছিলাম যে আমি একটা চিৎকার দিতে পেরেছিলাম। এটা আসলে তার ক্রেডিট না, এরকম চিৎকার বেরিয়ে যাবে আসলে। তো চিৎকারটা যখন সে দিল, তো তখন আর সে কিছু বলতে পারবে না, অবভিয়াসলি সে সেফলেস। আর এই চিৎকারটা বেশ কাজে দিয়েছিল, কারণ আশপাশের যারা ছিল, যেহেতু রাত অতটা গভীর হয়নি তখনও, তো সেই জন্য আশপাশের মানুষ চিন্তা করলো যে আবার কোনো ধরনের ঘটনা ঘটলো কিনা, কত ধরনের ঘটনা ঘটে আজকাল, তো কি হলো, ব্যাপারটা কি। তো সবাই আসলো, আসার পরে দেখলো এলাকাবাসী বা ওরই যারা পাশের রুমে যারা ছিল ক্লাসমেট, ওরাও মেস ভাড়া নিয়েছিল, তো ওরা এসে দেখলো যে ভিতর থেকে লক করা, আবার এরকম বিকট একটা আওয়াজ, কিভাবে এটা হলো। তো দরজার চৌকাট ভেঙে ভিতরে গেল, গিয়ে দেখে যে একদম ফিট হয়ে পড়ে আছে মেঝেতে, এবং কিছুটা মুখ দিয়ে ওই সাদা এক ধরনের মানে কি এক ধরনের লালা এরকম বেরিয়ে পড়ছে, মানে একটা বিশ্রী অবস্থা। তো সবাই বললো যে আগে ওকে জ্ঞান ফেরানো হোক, সব শোনা যাবে। আর ওরা চিন্তা করলো যে কোনো চোর ডাকাতের অ্যাটাক হয়েছিল কিনা, বলছে না এখানে তো চোর ডাকাত আসবে কোত্থেকে, এবং সবকিছু একদম আগের মতো, জানালা ভাঙানা, আবার দরজা সব ঠিক আছে। তো ও যেটা বলে যে আমি যখন বেশ কয়েক ঘন্টা পরে, মানে সকালবেলা অবশ্যই পরের দিন দুপুরের দিকে ওর জ্ঞান ফেরে, ও বলে যে আমি যখন উঠি, মানে আমি যখন জ্ঞান আমি ফিরে পাই, তখন আমি দেখি, আমি আবিষ্কার করি যে আমি একটা খাটে শুয়ে আছি, এবং ওই যে সে যেই যে শিক্ষক আমাদের, যাকে নিয়ে আমরা হাসাহাসি করতাম, সে সেখানে আমার ডান পাশে বসে আছে। তাকে দেখে আমার বেশ সাহস লাগছিল, কেন জানি, ও বলে। তো ওকে তখন জিজ্ঞেস করা হয় যে, ওই শিক্ষক জিজ্ঞেস করেন যে কি হয়েছিল তোমার, তো সে তখন এই পুরো ঘটনাটা খুলে বলে। তো তখন উস্তাদজি ওকে যে ঘটনাগুলো বলে সেটা রীতিমতো অবিশ্বাস্য। তো সে বলে যে আসলে তোমরা এই আমার ক্লাসে যখন ক্লাস করতে, তখন তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমার পেছনে অন্তত পক্ষে 40 থেকে 50 হাজার জিন আমার দর্শে অর্থাৎ ক্লাসে তারা নিয়মিত ক্লাস করে এখনো, এবং করবে তারা। তোমরা যেরকম শিক্ষা নিতে এসছো, ধর্মীয় শিক্ষা, তাদেরও এরকম মনে চায় এবং তারাও এরকম করে, এটা করে থাকে এটা। তো সেই জন্যই তারা মূলত আসে। আর আমি তাদের খুবই শ্রদ্ধাভাজন এবং পছন্দের একজন শিক্ষক, আমি তাদেরকে হাদিসের দর্শ দেই এবং তারা আমাকে খুব শ্রদ্ধা করে। তো আমাকে যে যখন তোমরা অপমান করেছো, আমাকে অনেকে বলেছে পাগল, আমি পিছন দিকে কেন তাকিয়ে এগুলো বলি যে তোমরা পড়া বুঝতে পেরেছো কিনা, এগুলো নিয়ে তোমাদের এত আগ্রহী না হলেও চলতো। তো এই বিষয়গুলো আমি কিন্তু তাদেরকে নালিশ করিনি যে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, আমার কিছু ছাত্র তোমাদের আমাকে ইনসাল্ট করছে, তোমরা এর শোধ না, আমি এটা বলিনি। ওরাই এই ঘটনাটা সহ্য করতে পারেনি। তো তোমাদের এই যে সার্কেল ছিল, ফ্রেন্ড সার্কেল যে কয়জন, তো ওরা অপেক্ষায় ছিল যে কখন তোমরা একা ওই ঘরটাতে শও, একা কাউকে পেলে বেশি এটা জমবে।
তো ওরা এই যে কোনো যখনই তোমাকে একা পেয়েছে, বাকিরা সবাই চলে গিয়েছে বাড়িতে, তো তখন তোমাকে একটু শায়েস্তা করার জন্য বলো আর শিক্ষা দেওয়ার জন্য বলো, এই তোমাকে একটু শিক্ষা দিল আর কি, যে এটা নিয়ে বাড়াবাড়ি করো না। এবং আমার সেই ফ্রেন্ড বলে যে সে তখন একদম ঘেমে নিয়ে অস্থির, কারণ ঘটনা সে যখনই এরকম রিমেম্বার করে সে তো এরকম সে ঘেমেই যায় সে বলে, এবং সে আজ পর্যন্ত সেটা নিয়ে খুব উদ্বিগ্ন। তো সে বলে যে আমি তখন ওই মাদ্রাসায় আর কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হয়নি। তো তারপরে আমি ঢাকার দিকে চলে আসি কোনো মতে। আমি মাধ্যমিকটা কোনো মতে শেষ করে, অর্থাৎ দাওরায়ে হাদিস যেটা মাদ্রাসা লাইনের যেটা সর্বশেষ ক্লাস, সেটা সে কমপ্লিট করার পরে সে ঢাকার সেই আমি যে মাদ্রাসায় হায়ার এডুকেশনের জন্য এসেছিলাম সে ওখানে চলে আসে এবং তার সাথে আমার দেখা হয় এবং সে এই পুরো স্টোরিটা আমাকে বলে। তো জানি না কেমন লাগলো আপনাদের, জাস্ট একটা ঘটনা শেয়ার করলাম। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রথম ঘটনার জন্য। এবং আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান বাবু, আমি এসেছি মিরপুর 12 থেকে। জি, শুনি আপনার ঘটনা। আমার ঘটনাগুলো আমাকে নিয়েই। আমি যদি রাত্রে একটু আগে আগে ঘুমিয়ে পড়ি, অর্থাৎ 12টা বা 11টার দিকে ঘুমাই, তো নর্মালি 2টা বা 3টার ভিতরে আমার ঘুমটা ভেঙে যায় কোনো একটা কারণে। তো এই সময়টাতে আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ফিল করি বা শুনি, আর এটা আমার সাথে ঘটে বিভিন্ন বাসায়। আমি ঢাকায় পড়ালেখার সুবাদে বেশ কয়েকটা বাসায় থেকেছি, প্লাস আমার গ্রামের বাড়িতেও আমি বিভিন্ন সময় রাতে এইরকম পরিস্থিতির শিকার হয়েছি। তো ফার্স্ট আমি প্রথম যেদিন এই ঘটনাটা ফেস করি সেটা হচ্ছে আমি মিরপুরের ধান ক্ষেতের মোড় নামক একটা জায়গায় একটা বাসাতে ছিলাম। রোজার মাস ছিল। আমি বাসাতে একটু আম্মুর সাথে ঝগড়া হওয়াতে বন্ধু বান্ধবরা সবাই বাড়িতে চলে গেলেও আমি ওইবার একটু পরে বাড়িতে যাই। তো রাতে আমি একাই বাসায় ছিলাম। একটা সময় রাত 2টা বা 2:30টার দিকে আমার একটু অস্বস্তি হচ্ছিল, গরম লাগছিল। তো আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে জাগার পর আমি আমার সামনেই রান্নাঘরের যে দরজাটা ছিল ওইখানটাতে আমি দেখতে পাই একটা উজ্জ্বল আলোর গোলা, বল টাইপের। তো আমি দেখে প্রথমে মনে করি এটা আমার চোখের ভুল। পরবর্তীতে আমি আবার একটু চোখ ডলে, নর্মালি ঘুম থেকে উঠে আমরা যেরকম করি, আবার একটু খেয়াল করার পরে দেখি যে না, ওটা এখনো ওই জায়গায় ওইভাবেই আছে। তারপর আমি একটু ভয় পেয়ে আমি চোখটা বন্ধ করি এবং মনে মনে দোয়া দরুদ পড়তে থাকি। তো কেন জানি আবার কিছুক্ষণ পরেই আমি আবার কৌতূহলবশত চোখটা খুলি এবং চোখটা খোলার পরে দেখতে পাই যে ওটা আমার ঠিক মুখের সামনে চলে আসছে আলোটা, এবং মুখের সামনে থেকে স্টিল ওখানে মুখের সামনেই রয়ে গেছে। এটা দেখতে দেখতে জানালা দিয়ে আলোটা বেরিয়ে চলে যায়। আমি ভয়ে চোখটা সেদিন রাতে বন্ধ করি। এরপর আমি আর খোলার চেষ্টা করিনি, আর কৌতূহল বশতও খোলার চেষ্টা করিনি। তো পরবর্তী দিন সকালে আমি ঘুম ভেঙে সবকিছু নর্মালি ভোলার চেষ্টা করি এবং বাড়ি চলে আসি। এরপর বাড়ি চলে আসার পরে কোন একটা সময় আমি সন্ধ্যার পরে মাগরিবে আজান হয়। মাগরিবে আজান হলে বন্ধু বান্ধবকে বিদায় দিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা দিই। তো বলে রাখা ভালো যে আমার বাড়িটা একটু ফাঁকা বাড়ি টাইপের, এবং ওঠার সময় একটু ঢালু আছে, গেট দিয়ে ওঠার সময়। তো ওই গেটের কাছে আসার পরে আমি যখন গেট দিয়ে ঢুকবো, এই সময় মনে হচ্ছিল কেউ একজন আলতো করে আমার পিছন থেকে আমার চুলটা টেনে আমাকে ঢালু এমন ভাবে টান দেয় যে আমি ওই ঢালুটার উপর দিকে না গিয়ে নিচের দিকে নেমে আসি। তো আমি ব্যাপারটাকে মনে করি যে আমার কোনো একটা ফ্রেন্ড হয়তো, যাদের আমি বিদায় দিয়েছি, ওরাই হয়তো কেউ চুপে চুপে এসে পিছন থেকে আমাকে হয়তো এভাবে চুলটা টান দিয়েছে। এটা আসলে ব্যথা দেওয়ার মতো কিছু ছিল না, খুবই আলতো ভাবে জাস্ট টান দিয়েছে। তো আমি ঘুরে উঠি কেড়ে। তো ফ্রেন্ড আমরা যেভাবে যা বলি ওই রকম কিছু কথোপকথন বলে আমি
পিছন দিকে তাকাই। পিছন দিয়ে তাকানোর পরে আমি আসলে ওখানে কাউকে পাইনি। তো আমি ভাবছি আমার কোনো ফ্রেন্ড দুষ্টামি করতেছে, আমি তাকে ধরার জন্য মোবাইলের লাইটটা জ্বালাই। ফ্ল্যাশ লাইটটা জ্বালানোর পরে আমি ডানে বামে যে ধান ক্ষেতের জায়গাগুলো ছিল এবং ফাঁকা জায়গা ছিল, ওখানে কোনো গাছপালা বা বাড়িঘর ছিল না, বেশ ফাঁকা ছিল। লাইট জ্বালালে আপাতত 100-200 গাছের ভিতরে কি আছে সবকিছু ক্লিয়ারলি বোঝা যায়। তো আমি লাইট দেই, বাট ওই সম্পূর্ণ এরিয়াতে কেউ ছিল না। তো আমি ব্যাপারটা আসলে ভয় পেয়েছি না মজা পেয়েছি আমি জানি না। আমি মুসকি মুসকি হাসতে হাসতে আমার দরজার সামনে আসি। ভিতরে আব্বা আম্মা ডাইনিং টেবিলে বসা ছিল, আম্মা খাটে বসেছিল। তো ওনারা কেবল নামাজ পড়ে উঠছে আর কি, মাগরিবের নামাজ পড়ে উঠছে। তো বলতেছে কি ব্যাপার, হাসিস কি জন্য? তো আমি বাড়ি থেকে আব্বাকে বলতেছি যে কি হইলো বুঝলাম না। বলছে কি হইলো? বললাম পিছন থেকে কেউ একজন চুলটা ধরে টান দিল এবং ভালোভাবেই টান দিল। আমি পিছনে নেমে যেতে বাধ্য হইলাম। তারপরে ঘুরে দেখি আর কেউ নাই। তো ওনারা তখন যেটা বললো যে আরে না, এগুলো কিছু না, আর সারাদিন ঘুরিস বেড়াস, সারা রাত পিসিতে গেম খেলিস, রাতে ঘুমাস না, এই জন্য এরকম মনে হচ্ছে। আসলে ওটা ছিল তাদের, আমি যাতে ভয় আরো বেশি না পাই সেজন্য একটা প্রচেষ্টা ছিল। তো যাই হোক, আব্বা অনেক দোয়া কালাম পড়ে দিলেন। ওই রাতে বাড়ি বন্ধ করার জন্য আব্বা বিভিন্ন রকম দোয়া কালাম পড়লেন, পরে বললেন যে এখন আর কোনো সমস্যা হবে না। তো এরপরে কোন একটা সময় আমি রাতে ঘুমিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে, সিরাজগঞ্জের বেলকুচি তামাবাসা, ওখানে আমি ছিলাম, ঘুমিয়েছিলাম। আমি ওই দিন আব্বা আম্মা যেহেতু বলে যে ওই তুই রাত জাগিস বেশি, এই জন্যই তোর সাথে এরকম একটা ঘটনা হয়েছে। তো ওই দিন ওনাদের মানে শান্তির জন্য হোক আর ওনাদের দেখানোর জন্য হোক, আমি একটু তাড়াতাড়ি ঘুমায় পড়ি, হয়তো 11টা বা 11:30 হবে। ওদিন আর আমি গেম টেম খেলি না। তো ঘুমানোর পরে আমি রাত 2টা বা 2:30 হবে, আমি ঘড়ি দেখিনি আসলে। ওই সময় আমার ঘুমটা ভেঙে যায়, মনে হচ্ছিল কেউ আমাকে আমার নাম ধরে ডাকছিল। তো বলে রাখা ভালো, আমি যে রুমে থাকি ওই রুমের পাশে একটা রুম, ওই রুমে আমার ছোট বোন থাকে নর্মালি। তো ওদিন ও ছিল না, ও পড়ালেখা সুবাদে সিরাজগঞ্জ ছিল। আর আব্বা আম্মা ছিল পাশের আরেকটা আমাদের ঘর আছে, ওই ঘরে ছিল। আমার ঘরে আমি একাই ছিলাম। তো কেউ একজন আমি শুনলাম যে আমাকে ডাকছে। ডাকাটা আমি ভাবছি যে হয়তো ঘুম থেকে উঠছি, হয়তো ব্যাপারটা আমার মনের ভুল হতে পারে। হ্যাঁ, কিন্তু একটু পরে আমি দেখি যে না, আমাকে সত্যি কেউ ডাকছে। আমার নাম ধরে রহমান বলে কেউ একজন নাকানি সুরে আমাকে ডাকছে। তারপরে আমি সকালবেলা উঠে আব্বা আম্মাকে বলি ব্যাপারটা যে এরকম হলো। তো তারা কোনো সলিউশন দিতে পারেনি। এরপর আমি ঢাকাতে ব্যাক করি। ঢাকাতে একটা বাসায় আমি মিরপুর 12-তে সি ব্লকে একটা বাসায় ছিলাম। ওই বাসাতে এটা একটা ঘটনা। আমরা পরের ঘটনাতে আবার পরে যাবো। আচ্ছা বলেন। তো রাতে আমি শুয়েছিলাম, তো টেপ মনে হচ্ছিল যে বাথরুমের টেপটা খোলা। তো রাত্রে আমি খোলা ভেবে আমি গেলাম, বন্ধ করে আসলাম। তো লাইটটা জ্বালানো ছিল বাথরুমের পাশে। আমি শোয়ার পরে শুনছিলাম একটা নুপুরের সাউন্ড আসছিল। তো সেই আলোতে আমি আমার ঘরের ভিতরে দেখলাম যে প্রথমে একটা মহিলার শ্যাডো আসলো। দেন এটার পরে কিছুক্ষণ পরেই ওর সাথে আরেকটা ছোট বাচ্চার শ্যাডো চলে আসলো। ফাইনালি আমি ওই বাসাটা চেঞ্জ করার পরে একা একটা বাসা নেই। সেই বাসাতে রাতে যখন আমি একা থাকি 1টা-1:30টার দিকে তাই শুনি আমার ঘরে ঢোকার আগে রান্নাঘরের দরজা পার হয়ে আমার ঘরটাতে আসতে হয়। তো ওই ঘরটার ওই দরজাটা খুললে যে একটা সাউন্ড হয়, সেই সাউন্ডটা প্রায় প্রতিদিন হতো এবং কেউ একজন পাশের ঘরে হাঁটাহাঁটি করতো মাঝরাতে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবার চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার। চলে যাই আবার আমার আরো একটি ঘটনা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আমরা আপনার ঘটনায় যাব। অসংখ্য ধন্যবাদ আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আব্দুল্লাহ আল হাদি সোহাগ আরো একবার আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাবো।
এসছি আমি সাভার থেকে। আর আমার বন্ধু ফাইম বিন ইমরান, ওকে খুব ধন্যবাদ, ও আমাকে এত দূর নিয়ে আসতে সাহায্য করেছে রেডিও ফুর্তিতে। তো যাই হোক, আমি আমার স্টোরিটাতে চলে যাচ্ছি। আমার এখনকার যে ঘটনাটা সেটা হচ্ছে আমার নিজের নানুর সাথে ঘটা ঘটনা। এটা হচ্ছে অলমোস্ট 40 বছর আগের ঘটনা। তো তখন এই ভূত প্রেত বা জিন যেটাই বলি আমরা, তো অবশ্যই জিন বিশ্বাস করি। তো সেটা তখন এইগুলোর স্বর্ণযুগ ছিল বলা যায়। তো তখনকার একটা ঘটনা আমি বলছি। তো আমার নানু যখন বিয়ে হয়, নানু আর নানার, তো তাদের বৈবাহিক জীবনের ফার্স্ট অ্যাবাউট 5 to 6 ইয়ার্স আমার নানু কিছুতেই কেন জানি কনসেপ্ট করতে পারছিলেন না। মানে বাচ্চা পেটে আসলেই সেটা যেভাবেই হোক মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। তো এটা কেন হচ্ছে এটা ঠিক ওনারা ধরতে পারছিলেন না। আর তখন তো এতটা চিকিৎসা এতটা উন্নত ছিল না। তো ওই গ্রামের যারা উজ্জাত বা কবিরাজ এরা যারা ছিলেন, তো তারা বললেন যে এটা কেন হচ্ছে বুঝতে পারছি না, তবে কিছু ওষুধ দিচ্ছি, হয়তো বা এটা ঠিক হয়ে যাবে। আর কিছু কিছু প্র্যাকটিস দিচ্ছি, এটা নিয়মিত করবেন, হয়তো বা এই প্রবলেমটা হবে না। তো আমার নানু তখন বেশ সিরিয়াস এই বিষয়টাতে, যে কিভাবে এটা এই প্রবলেমটাকে মোকাবিলা করা যায়। তো এক সময় আমার নানু তাকে বলা হলো যে আপনি যখন আপনার পেটে ঠিক বাচ্চাটা আসবে তখন আপনি দয়া করে এই আপনার যে স্বামীর বাড়ি অর্থাৎ যে শ্বশুর বাড়ি, এখান থেকে আপনি দয়া করে বের হবেন না। এই বাড়িটা আমরা বন্ধ করে দিয়ে যাচ্ছি, যেটা বন্ধ বলে, উঝারা এসে করে দেন। তো তারা এটা এই বাড়িটাকে বন্ধ করে। তো যার ফলে আমার নানু তখন বেশ সিরিয়াস হয় বিষয়টা নিয়ে, এবং তিনি আলহামদুলিল্লাহ প্রথম সন্তান কনসেপ্ট করলেন এবং ডেলিভারি ফাইনালি হলো। আমার বড় খালা তিনি পৃথিবীতে আসলেন। তো এরপরে আমার আম্মু হয়, ওনারা মোট 6 ভাই বোন, 3 ভাই 3 বোন। তো থার্ড যে আমার মামাটা হওয়ার কথা ছিল, তিনি যখন আমার নানুর পেটে আসে, তো তখন একটা খুব অপ্রীতিকর একটা ঘটনা ঘটে যায়। যে আমার নানু, তাকে বলা হয়েছিল ঘরের বাইরে না যেতে, তিনি সেইভাবেই চলছিলেন। খুব কষ্ট হচ্ছিল যদিও, তিনি সব প্রয়োজন ঘরেই সারতেন বেশিরভাগ, যতটুকু পারা যায়, এবং ঘরে খুব দ্রুত চলে আসতেন। তো তারপরে একদিন যেটা হয়, খুবই গভীর রাত, বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল, ঝড়, সেই সাথে শিলা বৃষ্টি, খুব বিদঘুটে একটা অবস্থা। তো আমার নানু এবং নানা এটা একটা জিনিস খেয়াল করে যে তাদের ঘরের বাইরে কেউ একজন আছে। মানে বৃষ্টি হলে সাধারণত যেটা হয় আর কি, মানুষজন আশ্রয় নেয়, কোন একটা ছাউনি দেখলে বা কিছু একটা এরকম মাথার উপর পেলে সেখানে চলে আসে। তো সেই একটা পরিস্থিতি হয় তখন যে কিছু মানুষ, 2 জন মানুষ তখন আমার সেই নানু বাড়ির ব্যালকনিতে এসে দাঁড়ায়। উপরে যেহেতু টিনের ছাউনি আছে, একটু বৃষ্টির থেকে, কিন্তু একসময় তারা নক করে আমার নানুর সেই ঘরে। তো নানা জিজ্ঞেস করে কে। তো তখন তারা আওয়াজ দেয় যে আমরা তো বৃষ্টিতে ভিজে যাচ্ছি। প্রথম আমরা যখন এখানে আসলাম আপনার এই ছাউনির নিচে বারান্দাতে, তো তখন বৃষ্টিটা ওইরকম তুখর বৃষ্টি ছিল না। তো এখন তো আমরা ভিজেই যাচ্ছি, একটু কি আমরা ঘরের ভিতর ঢুকতে পারি? তো নানা 7-5 না ভেবে অবশ্যই বললেন যে অবশ্যই আসতে পারেন। আর এত রাতে কাউকে অতিথি হিসাবে বরণ করে নেওয়া, এটা আজকের সমাজে যদিও ইম্পসিবল এটা, কিন্তু তখন এটা পসিবল ছিল, কারণ তখনকার মানুষজন এত খারাপ ছিল না। রাতে অন্তত চুরি ডাকাতি করতে আসবে এরকম পরিস্থিতি তখন ছিল না, মানুষজন ভালো ছিল। তো নানু যদিও অ্যাজ ইউজুয়াল মহিলা মানুষ, তিনি অনেক কিছু ভাবলেন যে না, এত রাতে দরজা খোলার দরকার নেই, আবার কি না কি হয়। তো নানা বললেন আরে মানুষের বিপদ আপদ হতে পারে, আমাদেরও তো হতে পারে। তো তিনি দরজা খুলেই দিলেন। ইভেনচুয়ালি তিনি দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দেখলেন যে দম্পতি টাইপের এরকম একজন পুরুষ একজন মহিলা, তো তারা সেখানে দাঁড়িয়ে, বেশ বয়স্ক, এবং তাদেরকে দেখে যেটা মনে হচ্ছিল যে আমরা যেটা সাধারণত শুনি যে ভৌতিক কোনো কিছু ঘটলে সাদা কাপড় এরকম কিছু নিয়ে আসে এবং ফর্মাল ড্রেস, একদম কেটাদুরস্ত পুরুষ পোশাক, সেরকম না। মানে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা কেবলই চাষবাস করে আসলেন বা কোথাও গিয়েছিলেন, এরকম টাইপের আর কি। মানে একদম সিম্পল তারা ছিল একদম।
তো নানা বললেন যে আসেন ভিতর আসেন বসেন। তো তখন আমার নানু তো তাদের সামনে আসেনি। তো মামাকে নিয়ে তিনি পাশের ঘরেই শুয়েছিলেন। ঘরটা বেশ দূরেও ছিল, মানে অপ্রীতিকর কোনো ঘটনা যে ঘটতে পারে এটা তারা কিছুতেই প্রেডিক্ট করতে পারেন নাই। তো একসময় ওই মেহমান যারা আসলেন ঘরে, তাদের সাথে নানা বিভিন্ন প্রকারের কথা বলছিলেন, কি ব্যাপারে এত রাতে কোত্থেকে আপনারা আসছেন, কোথায় যাচ্ছেন, এগুলো আর কি। তো নানু মামাকে নিয়ে পাশের ঘরেই ছিলেন এবং বেশ দূরেই ছিলেন, ওই ঘরটা বেশ দূরেই ছিল, আর উনি বসেছিলেন হচ্ছে বসার ঘরে। তো এরকম কিছুক্ষণ ঘটনা মানে এই তাদের এই কনভারসেশন চলতে চলতে একসময় ওই দুইজন অতিথি তারা বলেই বসে যে আমরা এখন চলেই যাই, কতক্ষণই বা থাকবো এখানে, আর বৃষ্টি তো থামছে না, আমাদের তো বাড়িও ফিরতে হবে। রাইট। তো নানা বললেন যে না, সে কি করে হয়, আপনারা বসেন, আজকের রাতটা না হয় এখানে থেকেই যান। তো তারা বলে না, সেটা হয় না, আমরা চলেই যাই। তো নানুকে ডাক দিলেন যে এই যে চলে যাচ্ছে ওনারা, তুমি কি একটু দেখা করবে কিনা বা এরকম কিছু বলবে কিনা। দুজন মানুষ আসলেন, তো নানু এসে বলে যে আপনারা থেকে গেলেই পারতেন। প্রথমে যদিও তিনি একটু ভয় পাচ্ছিলেন, পরে বুঝলেন যে না, এরা একদমই গ্রামের মানুষ, একদমই নিরীহ মানুষ, একদম নেহাত বিপদে পড়েই আমাদের ঘরে এসছেন। রাইট। তো নানু তখন বলে যে আপনারা থেকে গেলে পারতেন। তারা আলটিমেটলি চলেই গেল। তো চলে যাওয়ার পরে যেটা হয় যে বেশ একটা ইন্টারেস্টিং ঘটনা, কিন্তু ডেফিনেটলি তাদের জন্য এটা খুব পেইনফুল ছিল। কারণ তারা যখন মেহমানদেরকে বিদায় দিয়ে তারা যখন আমার মামার কাছে ফিরে যায়, মামা তখন হয়তো বা 6-7 মাসের একটা বেবি, বাচ্চা একটা মানুষ। তো সে ঘুমিয়েছিল ওই সময়টা। তো নানু এবং নানা যখন গিয়ে দেখে যে মামা তো শুয়ে আছে অবশ্যই, কিন্তু মামা ওয়াজ ডেড, মানে ফাইনালি হি ওয়াজ কিলড। কারণ এই মানে সে ওইরকম নিঃশ্বাস নিচ্ছে না, নাকের কাছে হাত নিয়ে দেখা গেল, এবং তাকে একটু নাড়াচাড়া দিলেই যেখানে কেঁদে ওঠে, চিৎকার করে ওঠে, সে সেরকম কোনো রেসপন্ড করছে না। তো যার ফলে তারা নিশ্চিত হলেন যে মামা নেই। তো এখন এটা কেন হলো, পরবর্তীতে এটা বিভিন্ন ধরনের আধ্যাত্মিক পার্সোনালিটি যারা আছেন তাদেরকে এটা ইনফর্ম করা হলো, কাল রাতে আমাদের এরকম ঘটনা হলো। তারা যেটা বললো যে তোমরা যথেষ্ট পরিমাণ কনসিয়াস ছিলা এই বিষয়টাতে, যে তোমার স্ত্রী অর্থাৎ আমার নানি ঘর থেকে তো বের হচ্ছিল না। তো ঘর থেকে যেহেতু সে বের হচ্ছিল না, ওরা কোনো ক্ষতিও করতে পারেনি, মানে জিন যেগুলো আমরা বলি আর কি, ক্ষতিকারক জিন, ভালো জিনও আছে, বদ জিনও আছে, তো ওরা ক্ষতি করতে পারতো না। কোনো একটা অজুহাতে তারা তোমাদের ঘরে আসে, এবং সেই দিনের যে দুজন অতিথি তারা কখনোই অতিথি ছিল না, তারা ছিল একদম স্রেফ মানুষরূপী কিছু দুইজন জিন। এবং তারা এসে যখন তোমাদের ঘরে প্রবেশ করে, তারা তোমার সেই বাচ্চাটিকে মেরে ফেলতে তারা সক্ষম হয়। এবং তাদের পাওয়ারফুল, মানে তাদের পাওয়ারটা এত মানে শক্তিশালী পাওয়ার ছিল রাসেল ভাই, যেটা মামা তাদের সাথে দেখাই হয়নি। মামা ছোট বাচ্চা, সে অন্য ঘরে শুয়ে আছে, তারা শুধুমাত্র এই ঘরে আসলো, এসে বসলো, মামার সাথে তাদের কোনো মিটই হয়নি। তারপরেও তারা কি এমন করলো, জাদু বলেন বা যেটাই করেন আধ্যাত্মিক ভাবে, তো মামাকে তারা যেভাবেই হোক মেরে ফেলতে সক্ষম হয়। তো ফাইনালি এটা খুবই একটা কষ্টদায়ক একটা ঘটনা ছিল। তো নানু আমাকে ঘটনাটি বলেছে। তো নানু একদিন পর অবশ্যই কষ্টটা ভুলে গিয়েছে, বাট তিনি যখন এই ঘটনাটা শেয়ার করলেন আমাদের সাথে, আমি দেখতে পেলাম যে তিনি বেশ খুবই কষ্ট পাওয়ার মতো একটা ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। ভাই, এই ঘটনাটা আমাকে বলেছে একজন আপনার সিএনজি চালক, সে সিলেটের বাসিন্দা। সে বলে যে অনেক রাত পর্যন্ত সে আপনার সিএনজি চালায়। তো রাত হয়ে গেলে ওখানে সিএনজিটা নাকি বেশ নিরাপদ না আর কি। আচ্ছা, মানে আপনার মানে ছিনতাই হয় আর কি সিএনজির। তো সে আসলে, আমি অনেক রাতে তার সিএনজিতে উঠেছিলাম, তো সে আমাকে বলতে, আমি বললাম যে রাত 11টা 11:30 তো কোনো রাত না, তো আপনি এত ভয় পাচ্ছেন কেন? তো সে বলতেছে যে আসলে স্যার আপনি কোথায়, আপনি তো আসছেন ঢাকা থেকে, ওইখানে হয়তো এটা রাত না, কিন্তু এখানে রাতের বেলা সমস্যা হয়, ছিনতাই। বললাম যে ওকে, আপনার তো মনে হয় না আমি ছিনতাই করবো। না সেটা না, কিন্তু আমি যে যাবো ওখান থেকে আসবো, সমস্যা। তো আমি বললাম যে কি কিছু দেখেন না নাকি, ভূত টুতের ভয় পান? তো সে বেশ এড়ায় যাচ্ছে আর কি, কথা বলতে যাচ্ছে না। তো পরে বললো যে জি আমি দেখছি এখানে একবার রাস্তার মধ্যে এরকম দেখছি। কি দেখছেন?
বলে যে আমি এরকম রাতের বেলা একটা প্যাসেঞ্জার নিয়েছিলাম আপনার এয়ারপোর্টের ওখান থেকে উঠছে, তো জোর করে আমি থামতাম না, বলে জোর করেই আমাকে থামায় উঠছে, উঠে তারপরে আপনার আসতেছে, তো প্যাসেঞ্জার কথাবার্তা কম বলে, আসতেছে। তো একটা রাস্তা আছে, যে রাস্তাটা আমি প্রসঙ্গত আর কি নামটা বললাম না আর কি, সেখানে আচ্ছা। আপনার বেশ মানে পরিচিত জায়গা, কবরস্থান টান আছে। তো ওই জায়গাটা আর কি ঠিক করছে আর কি। তো আসতেছে, তো বলতেছে যে যখন নাকি সে কবরস্থানের কাছে আসে, তখন তার কাছে মনে হয় যে সিএনজিটা একটু ঝাঁকি খাচ্ছে আর কি, মানে একটু মানে কেমন ইঞ্জিন করতেছে। তো একসময় কাশতে কাশতে থেমে গেছে তার সিএনজিটা, এবং ওখানে কিন্তু সিএনজি রাসেল ভাই খোলা, আপনার নাই, এই যে দরজা নাই, আমাদের যেমন আচ্ছা, থাকা আচ্ছা, দরজা নাই। তো বলতেছে, তো স্টার্ট করার চেষ্টা করতেছে, স্টার্ট হয় না, কাশি দেয়। তো মাথা ঘুরায় বলতে গেছে আপনার ওই প্যাসেঞ্জার যে ছিল, যে আপনার পিছন দিকে যে একটু প্রবলেম হয়েছে দেখতেছি, তো দেখে যে প্যাসেঞ্জার নাই। তো প্যাসেঞ্জার একটু মানে অবাক হয়ে গেছে, হঠাৎ করে চলন্ত গাড়ি তো ছিল, এই মাত্র থামছি। তো সামনে দাঁড়ায় দেখে যে একটা কুকুরটা বেশ বড় সাইজের, আপনার নেকড়ে টাইপের সাইজ হবে, বড়, এবং চোখগুলো জ্বলতেছে, ধকধক করে জ্বলতেছে। তো কুকুরের চোখ কিন্তু সাধারণত লাইটের রিফ্লেকশনে জ্বলে, এমনি জ্বলে না। হ্যাঁ, এটা বেড়ালের চোখ জ্বলে, কুকুর কিন্তু লাইট রিফ্লেকশনে জ্বলে ওঠে। তো ওটা কোনো রিফ্লেকশন ছাড়াই জ্বলতেছে লাইটটা, চোখটা। তো বেশ ভয় পেয়ে গেছে। তো তারপর দেখছে যে কুকুরটা অনেকক্ষণ দাঁড়ায় থেকে আস্তে করে কবরস্থানের সাইডে গেল। ওইটা আপনার মানে কবরস্থান বলতে আর কি আপনার ওইটা মুসলিম কবরস্থান ছিল না আর কি, পাশ দিয়ে যাচ্ছে। তো ওখানে মানে খুব একটা মানে ওই যে হুজুর টুজুর বা এরকম নাই কিছু। তো কাছে চলে গেল। তো যাওয়ার পরে হঠাৎ করে সে দেখলো যে কবরস্থানের কাছে যে কুকুরটা মাটিতে যখন শুয়ে পড়ার মানে মাটির ভেতরে মানে অদৃশ্য হওয়ার মতো, এবং সেখান থেকে আপনার একটা মানে মহিলার অবয়ব বেরোলো, হয়ে গেল আর কি, মানে জাস্ট লাইক ট্রান্সফর্মের মতো আর কি। এবং সেটা বেশ উঁচা লম্বা, এবং হেঁটে সে গট গট করে আপনার ওইদিকে চলে গেল কবরস্থানের ভিতরে। এবং সে এত ভয় পাইছিল, সে সিএনজি টিএনজি ফেলায় রেখে সে দৌড় দিয়ে ওখান থেকে চলে গেছে। সে আর মানে ওখানে থাকেই নাই। তো তারপর তার জ্বর আসছিল, তো বললো যে এটাই সে দেখছিল ওখানে। ওকে, তো এটা হচ্ছে সিলেটের ঘটনা। ওকে, আমরা ছোট যেহেতু ঘটনা আমরা আরেকটা শুনে ফিরি তাহলে একদম। আচ্ছা, তাহলে এটা ঢাকার মিরপুরের ঘটনা আসল ভাই। মিরপুর ব্যাক ইন 80 দশকে, 80-85 দিকে এরকম। তো ওইখানে ইব্রাহিমপুর থেকে 14 নম্বর যাওয়ার পথে একটা রাস্তা ছিল বাঁকা। সেই রাস্তাটা আপনার ইব্রাহিমপুর থেকে মানে বেশ বাঁকা হয়ে কার্ভ হয়ে ওটা চলে গেছিল 14 নম্বর। আপনার ওখানে একটা কলোনি ছিল, কলোনির ভেতর দিয়ে বের হয়ে যে আপনার মেন রাস্তাটা মিশছিল আর কি। এখন আছে কিনা আমি জানি না, আমি ওখানে যাইনি অনেকদিন। তো ওখানে একটা বড় পুকুর ছিল, ঠিক আছে। তো সেই পুকুরের পাশটা মানে বেশ খোলামেলা, কোনো মানুষজন ছিল না। তো আমাদের এক পরিচিত আন্টি আর কি, উনি তখন প্রেগন্যান্ট, উনি রাতের বেলা ওখানে হাঁটতে বেরোতো আর কি। রাতের বেলা ওনাকে ডাক্তার বলছিল যে হাঁটাহাঁটি করতে, তো উনি রাতের বেলা হাঁটতেন। তো একদিন রাতের বেলা উনি হাঁটতেছে ওখানে, তো ওনার সাথে ওনার কাজের মেয়ে ছিল। তো কাজের মেয়ে ওখানে বলছে যে কি জানি একটা সমস্যার কথা বলছে, বাসায় বসে বলছে যে খালাম্মা আমি একটু বাসার থেকে আসি। বলছে আচ্ছা ঠিক আছে যাও। তো উনি বলছে ঠিক আছে, চলে যেতে বলছে। তো কাজের মেয়েটা চলে গেছে। তো উনিও আসলে প্রতিদিন হাঁটে, ওখানে ওনার এত গায়ে মাখে নেই। তো উনি যখন পুকুরে পাড়িতে যাচ্ছে, এবং তখন কিন্তু রাসেল ভাই ওই ইব্রাহিমপুর বা মিরপুর ওই এলাকাগুলা ওই সময় মানে ইলেকট্রিসিটি থাকা সত্ত্বেও অন্ধকার থাকতো। আচ্ছা, তো উনি যখন নাকি পুকুরটাকে ক্রস করে গেছে, অনেক দূর চলে গেছে আর কি, যে মানে বেশ বড় পুকুর আর কি, দিঘি টাইপের। উনি যখন ব্যাক করে আসতেছে, তো দেখে পুকুরের মাঝামাঝি জায়গাটা মানে পাড়ে আর কি, পুকুরের মানে মধ্যবর্তী জায়গাটা আর কি, পুকুরের মাঝে না, পাড়ের মাঝখানে ওখানে একটা কিছু বসে আছে। তো সেটা মানে এরকম মাথা কুঁজা করে মানুষের মতো। আচ্ছা, তো উনি দেখে একটুখানি ওনার গা শিরশির করছে, মানে উনি চিন্তা করছে যে কি মানে ওনার কাছে ঠিক কোয়াইট মানুষ মনে হয়নি। তো উনি মানে এদিকে অন্ধকার, আপনার কারেন্ট নাই, ওদিকে একবার দূরে লাইট দেখা যাচ্ছে আর প্রচন্ড বাতাস হচ্ছে। তো আষ্টে একটা গন্ধ পাইছে উনি, মাছের আষ্টে টাইপের, ঠিক আছে। তো হঠাৎ করে দেখে যে ওই জিনিসটা ওনার দিকে ফিরে তাকাইছে। তো ওনার তখন রক্ত মানে জমে গেছে। আপনার ওই জিনিসটার মুখটা হচ্ছে অনেকটা আপনার লম্বা, মানে যে পাখির মুখ যেরকম হয়, ঠোঁট টাইপের এটা। এবং এই ধরনের জিনিসের নাম আমি আগে শুনছি রাসেল ভাই, ওই অঞ্চলে অনেকে এটাকে বলতো হোঙ্গা, আই ডোন্ট নো, মানে এটা মানে ওদের লোকাল নাম হবে হয়তো। যাই হোক, ওই জিনিসটা ওনার দিকে ফিরছে। তো তাকায় উনি দেখতেছে, উনি বুঝতেছে জিনিসটা ওনার দিকে তাকায় আছে। এবং ওনার নাকি গা শিরশির করা শুরু করছে, ওনার আপনার পেট শক্ত হয়ে গেছে। আচ্ছা, ওনার বেবি ছিল ওই সময় পেটে। তো
তো উনি খুব ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরও উনি তখন চিন্তা করছে নিজের বেবির কথা চিন্তা করে যে মানে ওনার হাঁটতে হবে, উনি দোয়া পড়া শুরু করছে, হাঁটতেছে। তো উনি যখন দোয়া পড়ছে তখন উনি ওই জিনিসটাকে দেখতেছে না, বাট উনি বাতাস পাচ্ছে, মানে বেশ গাস্টি উইন্ড, এবং ওনার সামনে লাইক কয়েক ফিট দূরে বাতাসের আর কি সার্কেলিং লাইক টুইস্টার টাইপের ছোট ছোট বাতাসের হচ্ছে। আচ্ছা। তো এরকম করতে করতে ওনার বাসায় উনি পৌঁছালো। বাসায় পৌঁছানোর পর তো উনি খুব ভয় পাইছে এবং কাজের মেয়েকে খুঁজে পাইছে। এর মধ্যে ওই দিন রাতের বেলা বৃষ্টি হলো অনেক, এবং উনি যখন শুয়ে আছে তখন উনি দেখছে যে ওনার ওই বাসার মধ্যে কারেন্ট নাই, তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো উনি নাকি দেখছে যে ওনার রুমের মধ্যে ছপ ছপ করে, বাসার ওই আঙ্কেল ছিল না, আঙ্কেল তখন বিজনেসের কাজে বাইরে ছিল, তো উনি দেখে যে বাসার মধ্যে ছপ ছপ করে শব্দ করে কি একটা আসছে। আচ্ছা। পাশ থেকে ছপ ছপ শব্দ হচ্ছে, এবং ঠিক কাছে এসে যখন দাঁড়াইছে ওই জিনিসটাই, এবং ওনার দিকে মানে বেশ নিচু হয়ে হাত দিতে গেছে ওনার গায়ে। তো উনি চিৎকার করে উঠছে। চিৎকার করে ওঠার পর কাজের মেয়ে আসছে, এবং নিচতলা একটা বুড়ি মহিলা ছিল, উনি আসছে। উনি এসে আপনার দোয়া দুরুদ পড়ছে, বলছে যে তুমি মনে হয় বাজে স্বপ্ন দেখছো বা বাইরে গেছিল, বাজে বাতাস টাতাস লাগছে। আশ্চর্যের বিষয় রাসেল ভাই, ওনার রুমে যে ফ্লোর ছিল, ফ্লোর কিন্তু ভিজা ছিল, এবং ইটস লাইক এ ফুটপ্রিন্ট টাইপের আর কি, মানে মনে হচ্ছে যে আমরা যেমন যে স্কুবা ডাইভিং যখন করে পায়ের মধ্যে এক ধরনের ফিং টাইপের পরে কিন্তু পায়, ঠিক আছে? আচ্ছা। ওরকম লম্বা লম্বা ফিং টাইপের ভেজা মানে দাগ ছিল, মনে হচ্ছে যে কেউ মপ দিয়ে কেউ টান দিচ্ছে জায়গাটা। এবং পরবর্তী জায়গাগুলো মুছে নেয়, ওই বুড়ি মহিলা দোয়াটা পড়ে, এবং ওনার অনেক তখন সমস্যা হয়, কমপ্লিকেসি হয় প্রেগন্যান্সিতে বেশ, এবং উনি তারপর থেকে ওই স্বপ্নগুলো অনেকদিন দেখতো রাসেল ভাই। আচ্ছা। এবং মানে পরবর্তীতে এই জিনিসটা নিয়ে অন্য সমস্যা, বাচ্চা হওয়ার পর বাচ্চাও ভয় পেত, হাতের মধ্যে তখন হুজুর টুজুর দিয়ে আপনার লাগাইছিল, তাবিজ লাগাইছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থেকে প্রথম ঘটনাতে আমরা যাচ্ছি, আপনার নামটা কি বলবেন? আমার একটা নাম আছে, ওই নামটাই আমাকে চেনে, একটু ছদ্মনামে মাঝে মধ্যে লেখালেখি করি। আচ্ছা। ওই নামটা বলতে চাচ্ছি। আচ্ছা, বলেন প্লিজ। আমি অরণ্য চিরহরিত বলছি, আমি মিরপুর থেকে এসেছি। রাসেল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য, এবং সব বন্ধুদেরকে মাহে রমজানের শুভেচ্ছা। তো আমি কি আমার ঘটনায় চলে যাই আমরা। জি। আমার এক খুব ভোজম ফ্রেন্ড ছিলেন, উনি আর আমি একসাথে মিউজিক শুরু করি 2001-2 এর দিকে। উনি ড্রামস প্লে করতেন, আমি বেস গিটার বাজাতাম, এবং এখনো একটা ব্যান্ডের সাথে বাজাচ্ছি। তো খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের ভিতরে, খুবই অধিকার ফলানোর একটা ব্যাপার ছিল। আর মানে একসাথে এক বিছানায় ঘুমানো, একসাথে দিনের পর দিন প্র্যাকটিস প্রোগ্রাম আমরা করেছি। তো যারা মিউজিশিয়ানস আছেন তারা জানেন এরকম অনেকের সাথে অনেকের বন্ধুত্ব থাকে। তো উনি ডিসেম্বর 2015-এ স্ট্রোক করে হঠাৎ মারা যান। তারপর থেকে আমি এবং ও রিলেটেড যত লোকজন ছিল সবাই ওকে অনেক মিস করি, বিশেষ করে আমি তো অনেক মিস করি। তো একদিন এই রিসেন্টলি এপ্রিল মাসের ঘটনা, এপ্রিল মাসে ঢাকার বাইরে একটা শো ছিল। শো থেকে ফেরার পথে আমাকে আমাদের মাইক্রো আসবেন আর রামপুরা পর্যন্ত আমাকে ড্রপ করে যে মামা আজকে একটু আপনার মতো মিরপুর চলে যান। তো আমি একটা সিএনজি ঠিক করি। তার আগে বলে নেওয়া ভালো, ও ছিল যশোরের, আমার সাথে প্রায় মজা করতো। ওকে যদি কোনো শোতে আমি ইনভাইট করতে না পারতাম যে ভালোই আছিস, মজা করছিস, শো করছিস, আমাকে দিচ্ছিস না, এই কথাটা প্রায় বলতো আমাকে। কাউকে বলতো না, শুধু আমাকেই হয়তো বলতো। তো এরকম আমি যখন একটা সিএনজি ঠিক করি, রাত তখন প্রায় 1:30 থেকে 2টার কাছাকাছি। সিএনজি আলার ভয়েসটা ছিল ঠিক সেই ছেলেটার মতো, বাট আমি তখন কিচ্ছু খেয়াল করি নাই। আমি যখন মিরপুরে আমার ফ্ল্যাটের নিচে এসে দাঁড়াই, তখন ওকে আমি 250 টাকায় ঠিক করি। তখন আমি 500 টাকার নোট দেওয়ার পর আমাকে 250 টাকা ব্যাক করে। আমি ঠিক যখন টাকাটা গুনে রেখেছিলাম 250 টাকা, যখন আমি গ্যারেজে ঢুকে পড়ি, জাস্ট আমি শুনলাম যে খুব শো করে বেড়াচ্ছিস, খুব ভালোই আছিস, আমাকে নিচ্ছিস না, আমাকে শো দিচ্ছিস না। আমি স্পষ্ট শুনেছি রাসেল ভাই, আমি এটা একদম নিজের কানে শুনেছেন? একদম নিজের কানে শুনেছি। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে লিসেনাররা কিভাবে বিশ্বাস করবেন। আমি ওকে খোঁজার জন্য জাস্ট বের হলাম, এবং সিএনজিটা আমি ভ্যানিশ হতে দেখি নাই, সিএনজিটা ওর গতিতে চলে গেল। আর যেটা একদমই অবিশ্বাস্য, যেটা আমি হয়তো এখনো বিশ্বাস করি না, আমার মনে হয় যে আমি টাকাগুলা রেখেছিলাম, বাট আমি আমার গোনা টাকা, আমি শোতে গেলে একটা সার্টেন
মানি নিয়ে যাই, আর যেটা নিয়ে আসি সেটা তো আমার পকেটেই থাকে। আমি দেখলাম যে 500 টাকার নোট আমি ওকে দিয়েছি, আমার 250 টাকা ব্যাক পাওয়ার কথা, কিন্তু আমার যে 1000 টাকার নোটগুলো আমার পেমেন্ট, ওইটা এক সাইডে ছিল মানি ব্যাগের, 2টা পার্ট ছিল আপনি জানেন, আরেকটা পার্টে 3টা 500 টাকার নোট। এটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, এই আর এরপর থেকে আমি আসলে রাতে ঠিক মতো ঘুমাইতে পারি না, ওকে আমি প্রায় মানে ওর অস্তিত্ব টের পাই। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছে আমরা একটা ঘটনা শুনবো। এবং আমি শুরুতে জানতে চাইবো যে আপনার নামটা প্লিজ একটু আমাদের বলবেন, যে কি নাম এবং কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। হ্যালো লিসেনার, আমি আসিফ আহমেদ, ঢাকার কেরানীগঞ্জে থাকি। জি, প্রথমেই ধন্যবাদ রাসেল ভাইকে। আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা, ঠিক আছে। তো ঘটনাটা আসলে আম্মুর কাছ থেকে শোনা। ঘটনাটা ঘটেছিল আমার নানা ভাইয়ের সাথে। আমাদের নানা বাড়ি হচ্ছে বরিশালের স্বরূপকাঠিতে, সন্ধ্যা নদীর পাড়ে। আমার নানা ভাই কাঠের ব্যবসা করতেন, তো উনি সুন্দরবন থেকে কাঠ নিয়ে আসতেন। তো তখন তো এরকম ইঞ্জিন ছিল না, বড় নৌকায় করে 3-4 জন মাঝি মাল্লা নিয়ে কাঠ নিয়ে আসতেন। তো সেবারও উনি কাঠ নিয়ে ফিরছিলেন। তো প্রায় 3 থেকে 4 দিন লাগতো পৌঁছাতে গ্রামে। সুন্দরবন থেকে ফেরার পথে বাইপাসের মতো ছিল, সেখান থেকে গেলে অনেকটা শর্টকাটেই যাওয়া যায়, প্রায় আধা বেলার মতন সময় বেঁচে যায়। তো মাঝি মাল্লারা অনেকটাই নারাজ ছিল যাওয়ার জন্য, ওই জায়গাটা তেমন একটা ভালো ছিল না। তারপরও নানার ওখান থেকেই যাওয়া হয়। তো মধ্যরাতের মতো হয়ে যায়, তখন মাঝি মাল্লারা বেশিরভাগ ঘুমিয়ে গেছে। হঠাৎ 2-1 জন দেখতে পায় যে সরু খালের ওই পাশে যে ঘন জঙ্গল, সেখানে একটা নববধূ হাতে কুপি নিয়ে যাচ্ছে নৌকার পাশে পাশে। তো প্রথমে তারা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। পরে ভয়ে নানাকে ডাকে। তো নানাও প্রচন্ড ভয় পেয়ে যায়, সবাইকে দরদ পরে ফু দিয়ে দেয়। এরপর কিছুক্ষণ পর আর দেখা যায় না। পরে সকাল হয়ে যায়, সন্ধ্যা নদীতে এসে পড়ে নৌকা। তো হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়, প্রচন্ড ঝড়। নৌকা অনেকটাই ডুবে যাচ্ছে, এরকম অবস্থা। তো নৌকা উল্টে যায় এক সময়। সবাই যে যার মতন সাঁতরাচ্ছিল। নানা ভাই অনেকটাই সাঁতরাচ্ছিলেন, কিন্তু শেষ সময়ে আর পারছিলেন না। ঠিক তখনই সে মানে আবছাভাবে দেখতে পায় যে একটা নতুন বউয়ের মতন একটা মুখ। তো এরপর আর তার কিছু মনে থাকে না। তো পরে গ্রামবাসী তাকে নদীর তীরে খুঁজে পায়। তো এরপর নানা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন শেষ সময়ে। এরপর আর উনি আসলে ওই অসুস্থতা থেকে আর কখনোই উঠতে পারেননি। এটার কোনো ব্যাখ্যা পাওয়া গেছে, কি দেখেছিলেন উনি বা কি কারণে অসুস্থ হলেন, এরকম কোনো কিছু বোঝা গেছে কি? আসলে ওই জায়গাটায় মানে জিনিসটা আপনি কেন প্যারানরমাল বলছেন? হ্যাঁ, ওটা কারণ কি, ওই জায়গাটা ছিল একদমই ঘন জঙ্গল এবং লোকালয় থেকে প্রচন্ড দূরে। ওখানে আসলে ওই সময়ে মধ্যরাত্রে একটা নববধূ দেখতে পাওয়ার কথা না। আর মানে তার হাতে একটা কুপি ছিল। এই বিষয়টাও আসলে তারা কখনোই মানে বের করতে পারেন নাই যে বিষয়টা কি ছিল। মানে সেটা কোনো লোকালয় ছিল না, আপনি সেটা বলছেন? হ্যাঁ, সেটা কোনো লোকালয় ছিল না, এবং সেখানে একটা মেয়ে দেখা বা একজন গৃহবধূকে দেখা খুবই অস্বাভাবিক ছিল, যে গৃহবধূ নাকি কুপি নিয়ে দাঁড়িয়ে আছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্টারেস্টিং আরেকটা স্টোরি শুনি, চলুন পাপড়ি আপুর কাছ থেকে। থ্যাঙ্কস এগেইন। ভাই, এই ঘটনাটা হচ্ছে আপনার চিটাগাং এর চন্দনাইশ এরিয়ার। আমরা হয়তো আপনার নাম শুনেছেন, মাওলানা আহসানুজ্জামান ইসলাম আমাদি। এটা ওনার বাসা এবং ওনার এরিয়ার ঘটনা। তো ঘটনার মানে ছোট ঘটনাটা কিছু ডিসক্রিপশন আমাকে দিতে হচ্ছে, যে ওনার
বাসাটা যেখানে চন্দনাইশে যেই এরিয়াটাতে ওনাদের বাসা, সেখানটাতে আশেপাশে প্রচুর খোলা কবর আছে। খোলা কবর মিনস হচ্ছে যে কবরগুলোর বাউন্ডারি নেই, বাসার আশেপাশেই অনেক কবর দেওয়া হয়েছে। একমাত্র মাওলানা আসাদুজ্জামান ফারুকী ওনার কবরটাই মানে মাজার করে করা হয়েছে, যেহেতু একজন রিনোয়েন্ট পার্সন ছিলেন। তো ওনার যেটা আর কি লোকমুখে শোনা এবং যেটা ঘটনা সত্যি যেগুলো, যে উনি অনেক মানুষকে অনেকভাবে হেল্প করেছেন, এই ধরনের জিনে ধরা বা বেশ কিছু বিষয় উনি ওনার অনেক অনেক বেশি ভালো ক্ষমতা ছিল। এবং ছোট্ট একটা জিনিস যেটা, যে সীতাকুণ্ডে এমনও হয়েছে যে সীতাকুণ্ডে যে জায়গাটা উনি আছেন কিন্তু আপনার চন্দনাইশ প্রায় অনেক কিলোমিটার দূরে। আর সীতাকুণ্ডে এমন হয়েছে উনি মারা যাওয়ার পর ওনার ওইখান থেকে কয়েকজন খাদেম আসেন, এসে বলেন যে আহসানুজ্জামান সাহেব এখানে যাচ্ছেন না, তো উনি কোথায়, কয়েকদিন ধরেই যাচ্ছেন না, লাস্ট কয়েক শুক্রবার। তো উনি তো আরো 6-7 বছর আগে মারা গেছেন। উনি ওই লেভেলের একজন মানুষ ছিলেন, এটা খুব মানে প্রমিনেন্ট একটা ঘটনা। তো যাক, আমি বাসার ডেসক্রিপশনটা দিচ্ছি, যে এটা হচ্ছে আমার ফ্রেন্ড তানিয়া ওর দাদার কথা বললাম। ওনাদের ওইখানে যেটা হয়েছে যে প্রচুর রকমের ইনসিডেন্টস হতো। চন্দনাইশ বর্মা বোধহয় ওনাদের ওই জায়গাটার নাম। প্রচুর প্রচুর বাজে ধরনের ইনসিডেন্টস হতো। তো একটা সময় সবকিছু আস্তে আস্তে কাম অ্যান্ড কোয়াইট হতে থাকে সময়ের সাথে সাথে। আমরা ওনাদের বাসাটায় যে ওনাদের ঘটনা রেগুলার, ওনাদের বাড়িতে বা আশেপাশে রেগুলার এমন কিছু ঘটনা, মানে যেটা মানে আমরা মুড়ি ভাত খাওয়ার মতো যে একদম রেগুলার সোজা একটা ঘটনা। হ্যাঁ, এটা এরকমই। আমরা গিয়েছি এই লাস্ট ডিসেম্বরে গেলাম, আপনার 20-22 তারিখের দিকে হবে বা 16-17 তারিখ এরকম হবে। আচ্ছা, হ্যাঁ 16 তারিখে, যেহেতু আঙ্কেলের আপনার মৃত্যুবার্ষিকী ছিল 16-17 তারিখের দিকে। এই সময়টাতে বৃষ্টি, হঠাৎ করে এই শীতের রাতে বৃষ্টি। তো তার আগে আমাদের ফিক্স ছিল দ্যাট ওয়াজ ফ্রাইডে ভূতের ফিল্ম শুনবো। তো একটা প্ল্যানিং ছিল যে আমরা আজকে বারবিকিউ করবো এন্ড ইন দ্য মিন টাইম আমরা প্রোগ্রামও শুনবো। আচ্ছা। তো তার আগে থেকেই প্রিপারেশন নেওয়া, 10:30-11টার মধ্যে মোটামুটি সবকিছু হয়ে যায়। তো ওর একটা ভাস্তি ছিল, এ খুব বেশি পেইন করছে, মানে আমরা গেছি পর থেকেই আমাদের পিছিয়ে লেগে আছে। একটা সময় ও আমাদেরকে বলছে আন্টি এটা করেন, আন্টি ওইটা করেন। ওকে ব্যস্ত রাখার জন্য সেই 2 তলা থেকে বারবার বলছে এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো। মানে ওকে বারবার শুধু এটা যে বলার পরে সে একটা কাজই করেছে, সেটা হচ্ছে তেল আনতে বলা হয়েছে। আমরা চিকেন করছিলাম আর কিছু ওদের পুকুর থেকে ধরা মাছ ছিল, তো গ্রিল করবে মাছগুলো। তো ওকে বললাম যে তুমি তেল নিয়ে আসো, এবং সে নিয়েও এসছে। ভাজা টাজা মোটামুটি প্রিপেয়ার্ড, মোটামুটি শেষ পর্যায়ে। আমি নিচে নামলাম, নিচের ছাদ থেকে নেমে আবার বলছি যে আন্টি মাছের তো শর্ট আছে, চলেন আমরা আর কিছু মাছ ধরে নিয়ে আসি। আচ্ছা, বললাম বাচ্চা মানুষ হয়তো কথার ছলে এমনি হয়তো বলছে। তাও আমি পুকুরের পাশটাতেই গেলাম, এমনি দাঁড়ালাম, জাস্ট কোনো কিছুই না। দাঁড়ানোর পর সে আমার হাত ধরে টানছে যে আন্টি আসেন না, আসেন না। তো প্রচন্ড অনেকক্ষণ ধরে ওর ঘ্যান ঘ্যানানো সহ্য করছি। একটা সময় ঝাড়া দিলাম, ঝাড়া দেওয়ার পরে আমি দেখলাম যেটা ও আপনার লাইটের আলোতে যতই দেখা যাচ্ছে যে ও আপনার পুকুরটাতে ঝাঁপ দিল এই 11:30টার রাতে, শীতের রাতে ঝাঁপ দিয়ে রাস্তা পুকুরের ওই পারে যে খুব বড় বড় করে তাকিয়ে আছে। আচ্ছা, তাকিয়ে ঘাড় ঘুরে চলে গেছে। আমি যে তখন চিৎকার দিব বা আমার আসলে কি করা উচিত আমি বুঝতে পারছেন না, কিন্তু কোনো মতে আমি ওদের ওই এত বড় উঠোনটা পার হয়ে ঘরে এসে তখন আমি চিৎকারটা দিই। আচ্ছা আচ্ছা, তো সবাই চলে আসে, আমার চিৎকার শুনে সব নেমে আসে। উপর থেকে ফুয়াদ ছিল, তানিয়া, পুষ্প আপু, ওরা সব চলে আসে। তো পুষ্প আমাকে ঝাঁকাচ্ছে যে কি হয়েছে কি হয়েছে। একটু ধাতস্থ হয়ে তখন আমি বললাম যে এই ওর নাম বোধহয় পুতুল ছিল, যে ও কোথায়। তো বললো ও তো ঘুমাচ্ছে, সেই 7টা থেকে 6টা থেকেই ঘুম। কারণ অত রাতে তার জেগে থাকার মানে তার পক্ষে ইম্পসিবল একটা ব্যাপার। আমি বিশ্বাস করছি না যে দেখি সে সত্যি সত্যিই ঘুম। আচ্ছা, তাহলে আমার কথা যে আমাদেরকে তেলটা নিয়ে আসলো, সেখানে আমি একা ছিলাম না। আপু তেলগুলো দিচ্ছে, ফুয়াদ ফ্রাই করছে, মানে গ্রিল করছে, আমার কাজিন ছিল, সবাই ছিলাম। তাহলে তেলটা নিয়ে আসলো কে এখানে? সেটাই তো। আচ্ছা, তো এটা গেল। তো এটা নিয়ে তার খুব একটা মাথা ব্যথা করলো না, কিন্তু আমাদের এখন তারপর আমি ভীষণ মানে চোখের সামনে দেখা ভূত দেখিনি, বাট একটা খুব বাজে ঘটনার ফিল করলাম। আমি দেখেছি উপরে যাওয়ার আর এনার্জি বা শক্তি সাহস কোনোটাই ছিল না। এবং ওদের উপরে একটা রুম করে, সেটা হচ্ছে ওই আমার ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে হবে কিছুদিন পরে, আগ হয়ে গেছে, বিয়ে মানে বউ তুলে নিয়ে আসবে। তো ওরা ওই রুমের মিলাদ টিলাদ কিছুই পড়ানো হয় নাই, ছিলে কোঠায় রুম যেটাকে বলে। তো ওই রুমে বসে ওরা সবাই প্রোগ্রাম শুনবে।
ওরা চলে গেছে, ওই রুমে চলে গেছে। এখন ওই গ্রিলের বাটি বা মাছের যে বাটিটা সেটা খুঁজছে, সেটা পাচ্ছে না, ওইটা নাই। তো ওরা হয়তো ভাবছে যে আমাদের মধ্যেই কেউ সরায় ফেলেছে বা দুষ্টামি করেছে, হতেই পারে। ওরা প্রোগ্রাম শুনছে, একটা পর্যায়ে তখন অলমোস্ট হয়তো 12:30-1টা বেজে গেছে। আন্টির সাথে আমি আর উপরে না যেয়ে আন্টির পাশে খাটে শুয়ে আমি আধা চোখ বোঝা অবস্থায়, মানে ভূত এফএম শোনার মানে ওই সাহসটুকু আর হচ্ছে না, উনিও অলমোস্ট ঘুমিয়ে গেছে। আমি শুয়ে আছি আন্টির পাশে, তো হঠাৎ কারেন্ট চলে গেছে, এর মধ্যে পল্লী বিদ্যুৎ চলে গেছে। তো আমি কোনো মতো লাইট একটা চার্জার জ্বালানো, আমি খেয়াল করছি যে কি হচ্ছে। ওরা সবাই উপরে হাসাহাসি করছে, শুনতে পাচ্ছি। শীতের রাত, আর গ্রামে তো এমনি অনেকটা স্তব্ধ থাকে সবকিছু। একটা সময় দেখি ওদের ডাইনিং এর ওই পাশটা থেকে যে রুমটা যে কেউ গেলে একটা এক্সিস্টেন্স ফিল করে, ওই পাশে জানালাটা খোলা, ওই জানালাটা দিয়ে ও বলছে, আন্টি এই যে মাছের বাটি। খুব নর্মালি পুতুল ভাবে বলছে যে আন্টি এই যে মাছের বাটি। আমি আন্টিকে, আমার পাশে যে আন্টি, তাকে আমি ডাক না দিয়ে হাতটা মনে খুব শক্ত করে চেপে ধরতে ধরতে উনি একটা সময় মানে বুঝতে পারে এবং উনি জেগে যায়। কোনো মতো উনি জাস্ট আমার চোখটা ঢাকে, মানে আমার মুখটাকে আড়াল করে যে আমি ওদিকে যেতে না তাকি। তো দুটো পরে এরপরে উনি লাইট টাইট উঠে আরো মোম টোম জ্বালায়, কারেন্ট ছিল না। আমার চিৎকার চেঁচামেচিতে ওরাও নেমে আসে, ওরা সবাই নেমে আসে, আপু আবার কি হলো তোর। তো এই যে ব্যাপারটা যে ও মাছের বাটি খুঁজছে, মানে একবার চোখের সামনে দেখলাম। এবং ওই টাইমে আন্টি এশিওর করলো যে মাছে তোমাদের তেল নিতে কেউ আসে নাই। আচ্ছা, তাহলে তেল ছাড়া এই বারবিকিউজ এন্ড গ্রিল ফিশ গ্রিল গুলো কিভাবে হলো? সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এটা। সেটাই। আর ছবি আমরা তুলেছি, সবাই তুলেছি, তখন ও ওইখানে প্রেজেন্ট নাই। তো ও ঘুমাচ্ছে, সেই মেয়ে ছোট থেকেই ঘুমাচ্ছে। আর যে রুমটার কথা বললাম, ছাদে যে রুমটা করেছে, ওদের বাসাটা মানে ওই মাওলানা আসাদুজ্জামান ইসলামাবাদী, উনি বলেছে যে তোমার এখানে হাজার ওই ঘর বন্ধ, ব্যারিকেড দেওয়া, কিছুতেই কোনো কাজ হবে না। আসলে ওই জায়গাটা এতটাই এরকম ছিল। ওদের ছাদের উপরে যে নতুন ঘর করেছে, নতুন বউ নিয়ে আসবে, এটা নিয়ে পরে আমরা আরো কিছু ভয়ঙ্কর ঘটনা এক্সপিরিয়েন্স করি, যেটা ফুয়াদ বলবে। তো আর এই রুমটার কথা যেটা বললাম, যে ডাইনিং রুমটা, এই রুমটাতে আপনি আমি যে কেউ যে যদি পায়ের নিচে ফাঁপা কিছু থাকে, সেটা কিন্তু একরকম ফিল রেসেন্ট হয়, যে ঠকঠক এক ধরনের শব্দ হয়। বাট ওই রুমটাতে আপনি হাঁটলে বুঝবেন যে ইটস জাম্পিং। আচ্ছা, হ্যাঁ, এটা এবং এর উপরে 2 তলা আছে, মানে 1 তলা ওদের করা আছে। তাই যদি হয়, এটা দেবেও যায় নাই শুধু ওই রুমটাতে। এবং ওদের ড্রয়িং রুমে যে ওদের কাচারি ঘর যেটা ছিল, ওর দাদা বা ওর বাবার সময় যে ঘরটাতে আপনার লোকজন আসতো, ওই রুমটা দিয়ে হেঁটে বের হওয়ার সময় এক ধরনের একটা ভয় মানে কেমন যেন একটা ফিল হয়। এদের ঘরের দরজা জানালা গুনতেই শেষ। দরজাগুলো নিশ্চয়ই কোনো কারণে দেওয়া হয়েছে, এটা যে কেউ ফিল করতে পারবে যে ওই ঘরটাতে দাঁড়ালে যে একটা বাম্পি ফিল হয়। ইটস নট ফাঁপা বা এই ধরনের কিছু, ওই একটা রুমে। এই ছিল ঘটনা। তো হেই গাইস, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো, তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তীতে আরো এরকম একটি ইন্টারেস্টিং মজাদার গল্পের ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।